স্মোকিং করা, রাত জাগা, পর্যাপ্ত না ঘুমানো এগুলোকে আসলে স্ট্রোক হবার কারণগুলোকে ট্রিগার করে কিনা? ইদানিং অনেক রোগী আমরা পাচ্ছি যে ইয়াং স্ট্রোক কিন্তু ওই রোগগুলো নেই, এবং হিস্ট্রি নিতে গিয়ে দেখা যাচ্ছে যে তার লাইফস্টাইল এক ধরনের অদ্ভুত। সে স্মোকিং করে, বিভিন্ন রকম ড্রাগসে অ্যাবিউজ, বিশেষ করে মেথএমফেটামিন যেটা ইয়াবা নামে পাওয়া যায়, এটার সাথে কিন্তু রক্তক্ষরণজনিত স্ট্রোকের খুব ইন্ট্রিক্যাল রিলেশনশিপ আছে। এবং অনেকগুলো ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে ইয়াবা সেবনের পর মস্তিষ্কে খুব ভয়াবহ রক্তক্ষরণজনিত স্ট্রোক হয়েছে। এছাড়া হচ্ছে অলস জীবনযাপন, ওবেসিটি। ইদানিং কিন্তু আমাদের দেশে কিন্তু একসময় ওবেস পপুলেশন খুব কম ছিল, বিদেশে ছিল, ইউরোপিয়ান কান্ট্রিতে, কিন্তু এখন আমরা ইয়াং অনেক মানুষ পাই হিউজলি ওবেস। তার লাইফস্টাইলই হচ্ছে অলস, ঘুমের অপর্যাপ্ততা, ঘুমের অনিয়ম। ঘুমের কিন্তু নির্দিষ্ট সময় আছে, ওই সময়টুকুতে আপনি ঘুমাইলে আপনার হরমোন সিক্রেশন হবে, কিন্তু দিনের বেলা যদি আপনি অনেক ঘুমান সেক্ষেত্রে কিন্তু আপনার হরমোন সিক্রেশন হবে না এবং তৃপ্তি হবে না। ঘুমের অনিয়মন, স্ট্রেস, অ্যাংজাইটি, মানসিক চাপ, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, এগুলো কিন্তু আপনার স্ট্রোকের একটি অন্যতম কারণ হতে পারে। এবং ইয়াং স্ট্রোকের এগুলো কিন্তু অনেক কারণ। একজন সুস্থ স্বাভাবিক মানুষের সাধারণত 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুমানো উচিত। এটা মানুষ ভেতরে জেনেটিক প্রিডিসপোজিশনের কারণে একটু কম বেশি হতে পারে। অনেকে 5 ঘন্টা ঘুমিয়েও ভালো থাকতে পারে, অনেকে 8-9 ঘন্টা ঘুমাতে পারে, কিন্তু এর চেয়ে কম ঘুমালে বা বেশি ঘুমালে আপনার অস্বাস্থ্যকর। ঘুমের একটা সমস্যা হচ্ছে যে ঘুমের পরিমাণ কম, আর হচ্ছে ঘুমের কোয়ালিটি কম। যেমন আপনি ঘুমাচ্ছেন, বারবার উঠছেন। 3 নম্বর হচ্ছে কি আপনার ঘুমের সাইকেলটা আপনার ঠিক নেই। আপনার যে সময় ঘুমানো উচিত ওই সময় না ঘুমিয়ে অন্য সময় ঘুমাচ্ছেন এবং মনে করছেন যে আমি তো যথার্থই ঘুমিয়েছি, কিন্তু ওই সময়টায় না ঘুমালে নিউরো হরমোন যেগুলো পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়, ওটা কিন্তু ওই সময় ওই রাতেই সিক্রেট হয়, এবং আপনি না ঘুমালে কিন্তু ওই হরমোন আর সিক্রেট হচ্ছে না। আর তাই আপনি দিনে যতই ঘুমান, ওই রাতের ঘুমানোর যে রিফ্রেশমেন্ট এবং যে রাতের ঘুমানোর যে এনার্জি আপনার গেইন করার কথা, সেটা কিন্তু দিনে ঘুমিয়ে আপনি পাবেন না। যখন স্ট্রোকের লক্ষণগুলো নিয়ে যখন আপনাদের কাছে রোগীরা আসেন, প্রাথমিক অবস্থায় কোন কোন পরীক্ষা নিরীক্ষাগুলো আপনারা করতে দিয়ে থাকেন? ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশে স্ট্রোকের সবচেয়ে প্রথম পরীক্ষা হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন। কিন্তু সিটি স্ক্যান করলে আমি বুঝতে পারবো যে এই স্ট্রোকটা কি রক্ত ব্লক হয়ে ইসকেমিক স্ট্রোক, না রক্ত নালী ছিঁড়ে গিয়ে হেমোরেজিক স্ট্রোক। ইয়াং স্ট্রোক বা অল্প বয়সী স্ট্রোকের ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা খুব জরুরি, যেমন হার্টে ইকোকার্ডিওগ্রাম। আমরা বারবার বলছি যে হার্টের জন্মগত ত্রুটি অথবা হার্টের ভালভের প্রবলেম থাকলে এই ইয়াং বয়সে, অল্প বয়সে 22-23 বছর 24 বছর বয়সে স্ট্রোক হয়, এটা ইকোকার্ডিওগ্রাম খুব নেসেসারি। অনেক সময় রক্তনালীর কিছু জন্মগত ত্রুটি থাকে, সেটা সিটি এনজিওগ্রাম বা এমআর এনজিওগ্রাম অফ দ্য ব্রেইন এবং নেক ভেসেল, এগুলো করলে আমরা তখন বুঝতে পারি যে তার রক্তনালীর কোনো ত্রুটি আছে কিনা। অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সিতে খুব অল্প বয়সে স্ট্রোক করে, এটা কিন্তু অ্যাসিলি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি বলে কিছু সিনড্রোম আছে। এটা আসলে এক ধরনের বাতরোগ, কিন্তু এটাতে স্ট্রোক করে। কোনো মানুষ যদি, কোনো মহিলা যদি প্রেগনেন্সির সময় অথবা প্রেগনেন্সির আগে বা পরে 30 বছর বা 27-28 বছর, আমাদের দেশের বেশিরভাগ প্রেগনেন্ট লেডি তো বিলো 30 থাকে, স্ট্রোক করে, তখন কিন্তু এগুলো টেস্ট করে দেখতে হবে যে আপনাকে এটা কারণটা কি। মোট কথা হচ্ছে যে আপনি ইয়াং স্ট্রোক হলে স্ট্রোক তো ডিটেক্ট করবেনই, যে তার এটা কি রক্তনালীর ব্লক জনিত স্ট্রোক না হেমোরেজিক স্ট্রোক, তার সাথে কারণ খুব দ্রুত ডিটেক্ট করতে হবে, কারণ এর কারণ অবশ্যই আছে। এর কারণগুলো বয়স্ক মানুষদের যে স্ট্রোক ট্রেডিশনাল কারণ সেটা না, ও পিছিয়ে কোনো একটা কারণ আছে। আইদার তার হার্ট থেকে স্ট্রোক হয়েছে, অথবা রক্তনালীর ত্রুটি আছে, অথবা রক্ত জমাট বাঁধার কোনো সমস্যা, না হলে কোনো এক ধরনের বাতরোগ আছে। এটা আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, না হলে এই স্ট্রোক তো আমি ভালো করতে পারবো না, আবার স্ট্রোক হওয়ারও চান্স আছে। আপডেটেড যে ট্রিটমেন্ট অল্প বয়সী স্ট্রোকের, এগুলো এখন সারা বাংলাদেশে কিছু কিছু করে চালু হচ্ছে। রক্তনালীর যে জন্মগত ত্রুটি, এগুলো যে পরীক্ষা সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগুলো, এগুলো এখন বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে হয়, এবং এগুলার পরে যে ট্রিটমেন্টগুলো, এই আপডেটেড ট্রিটমেন্টগুলো এখন কিন্তু অনেক জায়গায় হচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স সহ অনেকগুলো জায়গায় এগুলোর পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে এবং আপডেটেড ট্রিটমেন্টও হচ্ছে, যাতে কিন্তু ইয়াং স্ট্রোকের পেশেন্টরা কিন্তু যদি খুব দ্রুত চিকিৎসা নেয়, সেক্ষেত্রে 100% কিউর হয়ে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে। এবং সবসময় মনে রাখতে হবে ইয়াং স্ট্রোকের অলওয়েজ দেয়ার ইজ এ কজ বিহাইন্ড দ্য স্ট্রোক। ওই কজ খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারে এবং কজের চিকিৎসা করতে পারলে রোগীর একদম সুস্থ হয়ে যাওয়ার সম্ভব। সারা পৃথিবীতে এখন স্ট্রোক ক্লিনিক বলে একটা টার্ম আছে, যেখানে আছে নিউরোলজিস্ট, নিউরোসার্জন, নিউট্রিশনিস্ট, ফিজিওথেরাপিস্ট, ডায়েটিশিয়ান, ওয়েল ইকুইপড নার্স এবং ওয়ার্ড বয় নিলে একটা ইউনিট থাকে, স্ট্রোক ইউনিট। বাংলাদেশে অনেকগুলো সেন্টারে, সরকারি জায়গায়ও আছে, প্রাইভেট জায়গায় আছে, কিন্তু আমরা এখনও এটাকে একদম বিভাগীয় পর্যায়ে সব জায়গায় নিতে পারিনি। অনেকগুলো বিভাগে আছে, যেমন ময়মনসিংহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এরকম অনেকগুলো বিভাগে আছে, অনেক বিভাগে আবার নাই।
জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে আমাদের আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। ইভেন আমি স্ট্রোকের যে আপডেটেড ট্রিটমেন্ট, যে ইনজেকশন দিলে স্ট্রোক একদম ভালো হয়ে যায়, আচ্ছা আইভি থ্রম্বোলাইসিস বলে, এটাও এখনো আমরা সব বিভাগীয় শহরে চালু করতে পারিনি, কিন্তু সরকারের পরিকল্পনা আছে। আমরা খুব দ্রুত এই ব্যাপারে আরও পদক্ষেপ নিচ্ছি। ইনশাল্লাহ আমরা এগুলা হয়তো বিভাগীয় পর্যায়ে তো অবশ্যই, জেলা পর্যায়ে এটা আমরা ছড়িয়ে দিতে পারবো, যাতে রোগীরা অল্প সময়ে দ্রুত ভালো চিকিৎসা পেতে পারে।